এভিডেন্স ভেরি স্ট্রং, কিন্তু কেস রিপোর্টের এভিডেন্সটা হচ্ছে একেবারে বটম বটম। আচ্ছা, তো এই মেটা অ্যানালাইসিসের পরে আমরা যদি দেখি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল RCT, এটা হচ্ছে সেকেন্ড পজিশনে আছে সায়েন্টিফিক এভিডেন্সে। রিপোর্ট আমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আমরা হিস্ট্রি টেকিং করেছিলাম। কেস রিপোর্টে কিন্তু এটা এত বাধা ধরার কোনো নিয়ম নেই, এটা নির্দিষ্ট সহজ কিছু ফরম্যাট আছে, সে সহজ ফরম্যাটে আমরা খুব সহজভাবেই একটা কেস রিপোর্ট লিখতে পারি, আমরা এটা ইজিলি পাবলিশ করতে পারি। কারণ একটা কেস রিপোর্টের রিভিউ প্রসেস অরিজিনাল আর্টিকেল রিভিউ প্রসেসের মতো না। হ্যাঁ, এখানে কিন্তু ধরাবাধা কিছু নিয়ম আছে, এটা আপনি ফলো করলে আপনার কেস রিপোর্টটা ইজিলি পাবলিশ হবে। এবং এই কেস রিপোর্টটাই বিজি ক্লিনিশিয়ানের জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট। আপনি আপনার চেম্বার প্র্যাকটিসে অথবা আপনি ওয়ার্ডে, হ্যাঁ, আপনি যেখানে প্র্যাকটিস করতেছেন সেখান থেকেই আপনি একটা ইন্টারেস্টিং কেস নিয়ে আপনি সেটা ফর্মুলেট করে এটা পাবলিশ করতে পারবেন। এখন আসুন, আমাদের এই যে কেস রিপোর্টটা সায়েন্টিফিক এভিডেন্স হিসেবে কেস রিপোর্টের অবস্থান কোথায়? আমরা যদি দেখি যে সিস্টেমিক রিভিউ এবং মেটা অ্যানালাইসিস, এটা কিন্তু সায়েন্টিফিক এভিডেন্সে নাম্বার 1। আপনারা জানেন যে মেটা অ্যানালাইসিস গুলো অনেক এক্সটেন্সিভ ভাবে কাজ করা হয় এবং এটা সায়েন্টিফিক এভিডেন্স ভেরি স্ট্রং, কিন্তু কেস রিপোর্টের এভিডেন্সটা হচ্ছে একেবারে বটম বটম। আচ্ছা, তো এই মেটা অ্যানালাইসিসের পরে আমরা যদি দেখি র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল RCT, এটা হচ্ছে সেকেন্ড পজিশনে আছে সায়েন্টিফিক এভিডেন্সে। প্রসপেক্টিভ এক্সপেরিমেন্টাল ট্রায়াল থার্ড, এবং কেস কন্ট্রোল স্টাডি এটা হচ্ছে পরে, এবং সবার নিচে হচ্ছে কেস রিপোর্ট সায়েন্টিফিক এভিডেন্সের ক্ষেত্রে। একটা পাবলিশ জার্নালের আমাদের কয়েকটা অংশ থাকে। আপনারা সবাই জানেন যে একটা সায়েন্টিফিক জার্নালের কন্টেন্টের মধ্যে প্রথমের দিকে থাকে এডিটোরিয়াল, এরপরে অরিজিনাল আর্টিকেল থাকে। লিমডিসের গাইডলাইন অনুযায়ী প্রত্যেকটা জার্নালের ক্ষেত্রে কমপক্ষে 3 থেকে 5টা অরিজিনাল আর্টিকেল থাকতে হয়, নট লেস দ্যান 3। রিভিউ আর্টিকেল থাকে এবং সবার শেষে থাকে কেস রিপোর্ট। এরকম না যে একটা জার্নালের সব শুরুতেই কেস রিপোর্ট থাকে। আপনি দেখবেন যে প্রত্যেকটা স্ট্যান্ডার্ড জার্নালে কেস রিপোর্টটা থাকে সবার শেষে। এখন একটু আমরা দেখে নিই যে ফেমাস সায়েন্টিফিক কেস রিপোর্ট, এগুলো আপনারা সবাই জানেন। ম্যাকব্রাইট থ্যালিডোমাইড কেস রিপোর্ট 1961, এটা ল্যান্সেটে এসেছিল। এটার বিষয়ে আমরা একটু ধারণা নিব যে আসলে থ্যালিডোমাইড এই ড্রাগটা ইনিশিয়ালি প্রেগন্যান্সিতে মর্নিং সিকনেসে দেওয়া হতো, কিন্তু পরে দেখা গেল যে প্রেগন্যান্সিতে এই থ্যালিডোমাইডে বার্থ ডিফেক্ট হতো। ঠিক আছে, পরবর্তীতে এই ড্রাগটা ব্যান করা হয় এবং সেটা ল্যান্সেটে পাবলিশড করা হয় কেস রিপোর্ট হিসাবে, থ্যালিডোমাইড ইনডিউসড কনজেনিটাল বার্থ ডিফেক্ট। এরপরে মাল্টিপল মাইলোমা, এটাও কেস রিপোর্ট হিসেবে পাবলিশ করা হয়। পরবর্তীতে যখন প্রথম হার্ট ট্রান্সপ্লান্ট করা হয় তখন কিন্তু কেস রিপোর্ট হিসেবে সেটা পাবলিশ করা হয়। তো থ্যালিডোমাইড নিয়ে যে কথাটা আমি বলতেছিলাম, এখানে কেস রিপোর্ট যিনি করেছিলেন WJ ম্যাকব্রাইট, এটা হচ্ছে ডিসেম্বর 16, 1961। এই ভদ্রলোক উনি আসলে গাইনোকোলজিস্ট ছিলেন এবং উনি এই 1961-এ যখন ল্যান্সেটে উনি এটা কেস রিপোর্ট হিসেবে বললেন, তখন ওনাকে আসলে অস্ট্রেলিয়ান অফ দ্য ইয়ার এই খেতাবে ওনাকে ভূষিত করা হয় এবং ওনাকে যে প্রাইজ দেওয়া হয়, যে প্রাইজ মানিটা দেওয়া হয়, উনি একটা ফাউন্ডেশন করেন এবং এই ফাউন্ডেশন এই বার্থ ডিফেক্টের রিসার্চে উনি এটা খরচ করেছেন। তো যে ঘটনাটা ঘটলো সেটা হলো থ্যালিডোমাইড 1953-তে এটা থ্যালিডোমাইড প্রথম সিনথেসিস করা হয়, এটা প্রথম এটা ম্যানুফ্যাকচার করা হয় 1953-তে এবং মর্নিং সিকনেসে এটা ব্যবহার করা হতো। 1958-এ এটা ব্যাপক প্রচারণা করা হলো যে মর্নিং সিকনেস, প্রেগন্যান্সি ইনডিউসড মর্নিং সিকনেসে এই ড্রাগটা ব্যাপারে ব্যাপক প্রচারণা করা হলো এবং বাজারজাত করা হলো। কিন্তু উইলিয়াম ম্যাকব্রাইট এই ভদ্রলোক উনি প্রথম 1960-তে এটা নোটিশ করলেন যে এই থ্যালিডোমাইড যে মায়েরা খেত তাদের বাচ্চাদের বার্থ ডিফেক্ট হচ্ছে।
হচ্ছে অথবা তাদের লিম অ্যাবসেন্ট হচ্ছে, মানে একটা লিম অথবা বোথ লিম এভাবে শর্ট হচ্ছে। উনি পরবর্তীতে এটা নোটিশ করলেন এবং ঠিক একই ঘটনা জার্মানিতেও ঘটলো। এই থ্যালিডোমাইড খাওয়ার কারণে বার্থ ডিফেক্ট হচ্ছিল। পরবর্তীতে উইলিয়াম ম্যাকব্রাইট উনি 1961-এ এটা কেস রিপোর্ট হিসেবে ল্যান্সেট জার্নালে এটা পাবলিশ করলেন। এখানে দেখুন এই ইয়াং গার্ল উনি থ্যালিডোমাইড ভিকটিম, ওনার দুইটা হাতে নাই। সেখানে গ্রেট ব্রিটেনের প্রিন্সেস ওনাকে একটা ফুলের তোড়া দিচ্ছেন, উনি পা দিয়ে রিসিভ করতেছেন। এটা থ্যালিডোমাইড ভিকটিম এবং এটা কেস রিপোর্ট হিসেবে পরবর্তীতে আসছেন। আরেকটা কেস রিপোর্ট, এটা ইন্টারন্যাশনাল খুবই ইন্টারেস্টিং কেস রিপোর্ট। আপনারা সবাই জানেন যে মাল্টিপল মায়োলোমা আবিষ্কারের যে বিষয়টা, মাল্টিপল মায়োলোমা যে ক্যান্সার মার্কার বেন জনস প্রোটিন, আপনারা সবাই জানেন। বেন জনস প্রোটিনের আবিষ্কারটাও এভাবেই কেস রিপোর্ট হিসেবে পাবলিশ করা হয়। সেখানে এখানে একটু শর্ট করে আমি যেটা বলতে চাই সেটা হলো ডক্টর ম্যাকিনটায়ার্স ওনার হসপিটালে যে পেশেন্ট গুলো আসতো, সেই পেশেন্ট গুলো দেখা যেত যে খুবই সিভিয়ার পেইন থাকতো চেস্ট, ব্যাক এবং পেলভিসে, এবং পেশেন্ট গুলো সাপোর্ট ছাড়া দাঁড়াইতে পারতো না, খুবই ব্যথা হতো। উনি পরবর্তীতে ডক্টর হেনরি বেন জনসের সাথে উনি কনসাল্ট করলেন। হেনরি বেন জনস ছিলেন একজন রিপোর্টেড কেমিস্ট। উনি ওই পেশেন্টের ইউরিন পরীক্ষা করলেন এবং ইউরিন পরীক্ষা করে উনি বেনজোস প্রোটিন নামে একটা জিনিসের আবিষ্কার করলেন এবং পরবর্তীতে এটা দেখা গেল যে পরবর্তীতে এটা মাল্টিপল মায়োলোমা বিভিন্ন ভাবে এটা নামকরণ করা হলো এবং আলটিমেটলি হোমার রাইট উনি প্লাজমা সেলকে এর জন্য দায়ী বললেন এবং প্লাজমোমা এটা নামকরণ করলেন এবং পরবর্তীতে এটাই হলো যে ক্যান্সার মার্কার, যেটা মাল্টিপল মায়োলোমার যে ডিসকভারি। এখানে একটু আমি দেখাই যে his discovery of proteinuria in multiple myeloma remained the only biochemical test for cancer until the discovery in 1970 of carcinoma embryonic antigen and alpha fetoprotein। তাহলে কার্সিনোমা এমব্রায়োনিক অ্যান্টিজেন এবং আলফা ফেটোপ্রোটিন আবিষ্কারের আগ মুহূর্ত পর্যন্ত এই বেনজোস প্রোটিন এটাই একমাত্র মার্কার ছিল মাল্টিপল মায়োলোমা আবিষ্কারের আর কি। এই জিনিসটাও কেস রিপোর্ট হিসেবে পরবর্তীতে পাবলিশ হয়েছিল। ইনি হচ্ছেন হেনরি বেন জনস, যিনি মাল্টিপল মায়োলোমার আবিষ্কারক। তো যাই হোক, এখন আমরা জানবো সেটা হলো যে কেস রিপোর্ট আমরা কিভাবে প্রিপেয়ার করবো। প্রথমে আমরা একটা কেস সিলেক্ট করব। কেস রিপোর্ট রাইটিং এর ক্ষেত্রে প্রথমে আমরা কেস সিলেক্ট করব এবং এটা কেস রিপোর্ট আমি সিলেক্ট করার পরে আমার যে মেন্টর থাকবেন অথবা বিভাগীয় প্রধান থাকবেন অথবা বিভাগীয় চেয়ারম্যান থাকবেন, ওনার সাথে আমি এই বিষয়টা আমাকে শেয়ার করতে হবে যে আমি এরকম একটা কেস পেয়েছি, আমি এটা কেস রিপোর্ট হিসেবে প্রেজেন্ট করতে চাই। সিনিয়রদের সাথে একটু কনসাল্ট করে নেবেন এবং সেই কেসের ইন্টারেস্টিং পয়েন্টগুলো আপনি ফোকাস করবেন এবং একটা ডেডলাইন ফিক্সড করে ফেলবেন যে আমি এই কেস রিপোর্টটা আমি 2 মাস বা 1 মাসের মধ্যে আমি লেখাটা কমপ্লিট করব। এই ডেডলাইন ঠিক না করলে আপনি দেখবেন যে ওই পেশেন্ট আপনি আপনার সামনেই হয়তো ট্রিটমেন্ট নিয়ে চলে গেছে, আপনি হয়তো তার হয়তো 2-1টা পয়েন্ট, যেমন আপনি ইনভেস্টিগেশনের ফাইন্ডিংসটা লিখে রাখেননি অথবা ট্রিটমেন্টের কোনো একটা পোর্শন বাদ পড়ে গেছে, এইভাবে কিন্তু হয়। আপনার যদি টার্গেট থাকে, আপনার ডেডলাইন এবং আপনার সব ফরম্যাট যদি রেডি থাকে, তাহলে কোনো কিছু মিসিং হবে না, আপনার লিখতে আপনি সহজে লিখতে পারবেন। আচ্ছা, এরপরে যদি কোনো মানে কেসের ক্ষেত্রে কোনো ডিফিকাল্টিস বা কোনো ম্যানেজমেন্ট অথবা ট্রিটমেন্টের কোনো বিষয়ে ডিফিকাল্টিস থাকে, কোনো ডাইলেমা থাকে, তাহলে আপনার সিনিয়র মেন্টরদের সাথে এই বিষয়টা আপনাদের কথা বলতে হবে, কথা বলে নেবেন। এবং এই কেস রিপোর্টের যে সিগনিফিকেন্ট যে বিষয়গুলো, এই কেস রিপোর্টটা আসলে, এই কেস রিপোর্টটা প্রেজেন্ট করলে রিসার্চের কোন জায়গাগুলো
ফোকাস হবে সেই বিষয়গুলো আপনি নিজে নিজেই ঠিক করতে হবে, আমাদের নিজে নিজেই ঠিক করতে হবে, এবং এটা জাস্টিফিকেশন এটা তুলে ধরতে হবে আর কি। যাই হোক, এর পরবর্তীতে আপনি এই কেস রিপোর্টটা আপনি যদি পারেন, সম্ভব হয়, তো সেক্ষেত্রে ডিপার্টমেন্টাল কোনো সেশনে, এটা মর্নিং সেশন হতে পারে অথবা জার্নাল ক্লাব হতে পারে, এখানে প্রেজেন্টেশন হলে যেটা সুবিধা, এই বিষয়ে যখন ক্রসিং হবে তখন আপনার এই কেস রিপোর্টটা আরো আপডেট হবে আর কি। এখন আমরা কিভাবে একটা কেস রিপোর্ট আমরা লিখবো, কেস রিপোর্টের ফরম্যাটটা আমরা একটু জানবো। দেখুন, ইউজুয়ালি একটা কেস রিপোর্টের 4টা কন্টেন্ট থাকে। এক নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, 2 নম্বর হচ্ছে ইন্ট্রোডাকশন, 3 নম্বর হচ্ছে কেস প্রেজেন্টেশন, 4 নম্বর হচ্ছে ডিসকাশন। একটা অরিজিনাল আর্টিকেলে দেখবেন যে অ্যাবস্ট্রাক্ট থাকে, ইন্ট্রোডাকশন থাকে, কিন্তু অরিজিনাল আর্টিকেলের সাথে কেস রিপোর্টের পার্থক্যটা হলো অরিজিনাল আর্টিকেলে কিন্তু মেথোডোলজি থাকে, ম্যাটেরিয়ালস এন্ড মেথড, রেজাল্ট সেকশন থাকে, ঠিক আছে। ডিসকাশন 2 জায়গায় আছে, কিন্তু কেস রিপোর্টের মধ্যে মেথোডোলজি লাগবে না, কেস রিপোর্টের রেজাল্টের কোনো বিষয় নেই। কেস রিপোর্টে আপনার মনে রাখবেন এই 4টা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে এই 4টা পয়েন্ট আমাদেরকে মেনশন করতে হবে। আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে কোনো জার্নালে দেখবেন একটা কেস রিপোর্টের প্রথমে থাকবে অ্যাবস্ট্রাক্ট, তারপরে ইন্ট্রোডাকশন, তারপর কেস প্রেজেন্টেশন, ডিসকাশন। এখন কোনটা কিভাবে লিখবেন সেটা আমরা একটু পরে আলোচনা করব। দেখুন, যে কথাটা আমি বলতেছিলাম যে আনলাইক অরিজিনাল আর্টিকেল, কেস রিপোর্ট ডু নট ফলো দ্য ইউজুয়াল ইমরাত ফরম্যাট অফ ম্যানুস্ক্রিপ্ট অর্গানাইজেশন। আপনারা জানেন যে ইমরাত যে ফরম্যাট, আই ফর ইন্ট্রোডাকশন, এম ফর মেথড, আর ফর রেজাল্ট, ডি ফর ডিসকাশন, এগুলো কিন্তু অরিজিনাল আর্টিকেলে ম্যান্ডেটরি কম্পোনেন্ট। এটা অরিজিনাল আর্টিকেলে অবশ্যই এই পয়েন্টগুলোকে আমাকে ফলো করতে হবে। ইন্ট্রোডাকশন, মেথোডোলজি, রেজাল্ট, ডিসকাশন এবং সবশেষে কনক্লুশন। অনেক সময় ডিসকাশনের শেষটাই কনক্লুশন হিসেবে মেনশন করা যায়, কনক্লুশন আলাদা পয়েন্ট হিসেবে লিখতে হয় না অরিজিনাল আর্টিকেল। এটা এক একটা জার্নালে এক একটা পলিসি, কিন্তু কেস রিপোর্টের ক্ষেত্রে আমরা সেটা ফলো করব না, এই ইমরাতটা ফলো করব না। কেস রিপোর্টের ক্ষেত্রে আমরা ফলো করব, প্রথমে থাকবে অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, কেস প্রেজেন্টেশন, ডিসকাশন। এখন আসুন এই কেস ফরম্যাটের প্রথম পার্টে কি কি থাকে। একটা কেস রিপোর্টে প্রথমে থাকবে টাইটেল, পার্ট এতে টাইটেল, তারপরে অথর থাকবে, অথরের নেম, ডেজিগনেশন, ইনস্টিটিউশন থাকতে পারে, অ্যাবস্ট্রাক্ট সামারি থাকবে এবং কিওয়ার্ডস থাকবে। একটা কেস রিপোর্টের প্রথম অংশে কেস রিপোর্টের একটা টাইটেল থাকবে, আমি এগুলো দেখাবো প্রত্যেকটাই। এই টাইটেলের নিচে অথর থাকবে, অথরের নাম থাকবে, এরপরে আপনার অ্যাবস্ট্রাক্ট সামারি থাকবে এবং সবশেষে কিওয়ার্ড থাকবে। কেস রিপোর্টের দ্বিতীয় অংশে থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন অথবা ব্যাকগ্রাউন্ড। আপনার যে ফরম্যাটে লেখেন না কেন, কোনো কেস রিপোর্টে কেউ ইন্ট্রোডাকশন লেখে, কেউ ব্যাকগ্রাউন্ড লেখে, এরপর কেস প্রেজেন্টেশন থাকবে, ডিসকাশন থাকবে, কনক্লুশন থাকবে। পার্ট 3-তে থাকবে হচ্ছে অ্যাকনোলেজমেন্ট, একদম শেষের দিকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এবং রেফারেন্স। তাহলে আমরা দেখলাম যে একটা কেস রিপোর্টের 3টা অংশ। প্রথম অংশ টাইটেল, অথর, অ্যাবস্ট্রাক্ট, সামারি, কিওয়ার্ডস। দ্বিতীয় অংশে থাকবে হচ্ছে, এটা হচ্ছে বডিটা, এই বডির মধ্যে থাকবে হচ্ছে ইন্ট্রোডাকশন, কেস প্রেজেন্টেশন, ডিসকাশন এবং কনক্লুশন। একদম শেষের অংশে থাকবে অ্যাকনোলেজমেন্ট, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, রেফারেন্স। এগুলো প্রত্যেকটা আমরা একটু একটু করে আলোচনা করব। একটু দেখুন, একটা কেস রিপোর্টের আমরা বলছিলাম প্রথম পার্ট এতে থাকবে টাইটেল, 2 নম্বরে থাকবে অথর, 3 নম্বরে থাকবে অ্যাবস্ট্রাক্ট, 4 নম্বরে থাকবে কিওয়ার্ড। তাহলে আমরা দেখি পার্ট এতে এই কেস রিপোর্টটা আপনারা সবাই জানেন যে অজয় চৌধুরী স্যারের বিএমআরসি জার্নালে পাবলিশ হয়েছিল। তাহলে আমরা দেখি একটা কেস রিপোর্টের টাইটেল হচ্ছে প্রথমে থাকবে, যেমন এখানে আছে এ পেশেন্ট উইথ লিম্বার্টাল মাসকুলার ডিস্ট্রফি, এইভাবে হার্ট ফেলিওর এন্ড কার্ডিয়াক কন্ডাকশন ডিফেক্ট, এই কেস রিপোর্ট। তাহলে এটা হচ্ছে টাইটেল। 2 নম্বরে কি থাকবে? 2 নম্বরে থাকবে অথর, অথরের নাম এখানে দেওয়া থাকবে। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে অথরের নামের উপরে সুপারস্ক্রিপ্ট ফর্মে কিছু নাম্বার আছে। এই নাম্বারগুলো একটু খেয়াল করবেন। এই নাম্বারগুলো কিন্তু দেখেন এখানে 1, আবার এখানে 1 আসছে, তারপরে 2, 3, 4, আবার এখানে 1 আসছে। এটা কিন্তু এরকম না যে 1, 2, 3, 4, 5, 6, 7। আমরা অনেক সময় আমরা ভুল করি যে প্রথম জন মনে হয় নাম্বার 1, পরের জন 2, তারপরে 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6,
serial or